নমস্কার, আমি পাঞ্চালি। আমার আড়ম্বরহীন গল্পগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আপনারা সকলেই চেনেন। তার প্রতিটা গল্প কথায় আমরা যেন কোথায় আমাদের মনের সাথে যোগ পাই। তার লেখায় তখনকার সামাজিক অবস্থা, পয়সার মূল্য ইত্যাদি আমরা জানতে পারি। তার এরকমই একটা গল্প নিয়ে এলাম আজকে। আশা করি আপনাদের ভালোই লাগবে। নিন শুরু করা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উন্নতি। গোকুলদের অবস্থা যে কত শোচনীয় তা গ্রামের কেউই জানত না। বুদ্ধিমতী গোকুলের মা নিজেদের দারিদ্র লোকচক্ষুর থেকে যথাসাধ্য লুকিয়ে রাখবার চেষ্টা করত। কিন্তু একবার শীতকালের দিকে এমন অবস্থা দাঁড়ালো যে তার আর কোনো রকম রেখে রেখে চলা চলে না। গোকুলের মা একদিন সন্ধ্যাবেলা ছেলেকে বললে, সত্যি গোকুল, তুই বসে বসে আর কতদিন সংসার মাটি করবি? একটা কিছু দেখ একবার। গোকুল পৈতৃক কোঠাবাড়ির ভাঙা রোয়াকে একপাশে বসে সান্ধ্য চাপানে নিযুক্ত, অর্থাৎ চটা ওঠা একটা কলাই করা বাটিতে সে এক প্রকার ফিকে করা রঙের বিস্বাদ তরল পদার্থ সেবন করছিল। তাতে দুধের ছিটে ফোঁটা থাকলেও চিনির বালাই ছিল না। পুরনো খেজুর গুড় সংযোগই গোকুলের প্রাত্যহিক চা পান নিষ্পন্ন হয়। আজ ওর মা আবার গুড় দিতে নারাজ, তাই চাইতে গিয়েই বিমুখ হয়েছে। মার কথার মধ্যে যুক্তির অভাব ছিল না। বাড়িতে ঠাকুর পুজো আছে, দশমী দ্বাদশী আছে, এক ভার খেজুর গুড় এসে সিকি ভাগে ঠেকেছে। নতুন বছরেও এখনো গুড় কেনা হয়নি, বা কেনবার পয়সাও নেই। ওইটুকু ফুরিয়ে গেলে তখন আর চলবে কিসে? এই গুড়ের ব্যাপার নিয়ে মা ছেলের মধ্যে বচসা চলল সারা সন্ধেবেলা। গোকুল বিয়ে থা করেনি, মোটে এই 25 বছর বয়স তার। বাপ মারা যাবার পরে লেখাপড়া ছেড়ে আজ 8-10 বছর বাড়িতে বসে আছে। গরিব বামুনের সহায় সম্পত্তিহীন ছেলে কে চাকরি দেবে? লেখাপড়ায় তেমন কিছু জোর নেই। সংসার অবশ্যই খুব বড় নয়, সে আর তার মা। গোকুলের বাবা বেঁচে থাকতেই মেয়েটির বিবাহ দিয়ে গিয়েছিলেন 12 বছর বয়সে, তাই রক্ষে। নইলে এই বাজারে ভগ্নির বিবাহ দেওয়ার কথা গোকুলের সাধ্যে কুলিয়ে উঠত না। গোকুলের মা বললে, আমার একটা বুদ্ধি শোন গোকুল, চল আমরা কলকাতায় যাই। সেখানে কত লোক কত কি করছে, সেখানে গেলে তোর একটা হিল্লে হয়েই যাবে। আমিও তোকে আর ফেলে তো থাকতে পারবো না, আমিও তোর সঙ্গে যাই। বড় আম বাগানটা বিক্রি করে ফেলি। এই প্রস্তাব মা আরও কয়েকবার করেছে, কিন্তু গোকুল গাঁ ছেড়ে কোথাও যেতে তার মন সরে না। কলকাতা শহরকে সে মনে মনে খুবই ভয় করে। অত বড় শহরে তো তার জন্য কেউ আর চাকরি নিয়ে লোকে বসে থাকবে না। মারও যেমন কথা। আজ কিন্তু মার কথায় তার মনটা একটু উৎসাহিত হয়ে উঠল। ভাগ্য পরীক্ষা করে দেখলে হয় একবার। এখানে তো মাঝে মাঝেই অনাহার শুরু হয়ে যাচ্ছে আজকাল, সেখানে তার চেয়ে আর কি আর বেশি কষ্ট হবে? কলকাতায় পয়সা রোজগারের অনেক রকম উপায় আছে, সেও তা শুনেছে বটে। সারাদিন ধরে মা ও ছেলে পরামর্শ করল। বড় বাগান বিক্রি করলে এখন দর হবে না, বন্ধক রেখে সেই টাকা দিয়ে প্রথম মাস কয়েক শহরে খরচ চলবে। এখানকার বাড়ি কিছুদিন না হয় তালাবন্ধই থাক। অবশেষে কলকাতা যাওয়াই ধার্য হলো। যদুপুরি কুণ্ডু স্থানীয় বাজারের বড় কাপড়ের মহাজন। বাগানখানা 50 টাকায় তার কাছে বন্ধক রাখা হলো এবং নির্দিষ্ট দিনে মায় ছেলে কলকাতায় রওনা হলো। চিতপুর শোভাবাজারে শঙ্কর মিত্র লেনের ওদের গ্রামের এক নাপিত থাকত। বাক্স হাতে ঝুলিয়ে জাত ব্যবসা করে সে এখন 30-40 টাকা রোজগার করত মাসে। গোকুল খুঁজে খুঁজে তার বাসা বার করলে। একখানা ছোট খোলার ঘর, তাতে সে একাই থাকে।
নিকটবর্তী হোটেলে একবেলা ডাল ভাত যা হোক খায়, একবেলা মুড়ি খেয়েই কাটায়। এই তার অবস্থা। গ্রামের ব্রাহ্মণ কন্যা তার খোলার ঘরে অতিথি বঙ্কু পারমাণবিক শশব্যস্ত হয়ে উঠল। রান্নায় হাঁড়িকুড়ি কিনে নিয়ে এলো, আর নিয়ে এলো চাল ডাল তরকারি। খোলার ঘরে একখানা ছোট্ট পরচালার নিচে আপাতত রান্নার ব্যবস্থা হলো। বঙ্কু বললে, মা ঠাকুরন, রোজ রোজ মরি উড়ে বামুনের রান্না খেয়ে। আজ আমার কি সৌভাগ্যে যে আপনারা এইছেন। মা ঠাকুরনের পাতে দুটো প্রসাদ খেয়ে বাঁচবো আজ। গোকুল আর তার মা বঙ্কু প্রামাণিকের এই খোলার বাসার পাশেই আরেকখানা ছোট খোলার ঘর নিল। মাসে মাত্র 3 টাকা ভাড়া। গোকুলের মা এখানে এসে অকুল সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে। একমাত্র ভরসা বঙ্কু প্রামাণিক। সে কলকাতার রাস্তাঘাট চেনে, সে যদি কিছু কিনারা করতে পারে। প্রতিদিন দুপুর আর সন্ধ্যেবেলা নিকটেই কোথা থেকে শাঁখ, কাঁসর, ঘণ্টা ইত্যাদি আওয়াজ আসে। একদিন গোকুলের মা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বঙ্কু, এখানে কি কোথাও ঠাকুর বাড়ি আছে নাকি? বঙ্কু বললে, হ্যাঁ মা ঠাকুরন, পাশেই মিত্তির বাড়ি, ওরা মস্ত বড় লোক, ওদেরই তো ঠাকুর বাড়ি রয়েছে বাড়িতে। এই রাসের সময় খুব ধুমধাম হবে, আপনি যাবেন না? সবাই যাবে, খুব ভালো বন্দোবস্ত। রাসের দিন পাড়ার আর 5 জন মেয়ের সঙ্গে গোকুলের মা মিত্তির বাড়ির ঠাকুর দেখতে গেল। প্রকাণ্ড শ্বেত পাথরের বাঁধানো মেঝের ওপর ঝকঝকে রূপোর বাসনে ভোগ, রূপোর ঘণ্টা, কড়িকাঠ, বড় বড় কাঁচের পরকলালা ঝাড়ে ইলেকট্রিক আলো জ্বলছে। ধূপ ধুনোর গন্ধ বেরিয়ে ঘরে আমোদ করছে। আর কত রকমের ফুল, কি চমৎকার গন্ধ! গোকুলের মা এমন ঠাকুর বাড়ি আর এমন জাঁকজমক কখনো দেখেনি। বাড়ির কর্ত্রী ঠাকুরিনের ঠাকুর একপাশে বসেছিলেন। লোকে চিনিয়ে দিল। 80 বছর হয়েছে এখনো, কিন্তু গায়ের কি ধপধপে রং। আরতি ও কীর্তনাদি শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ ও ব্রাহ্মণ ভোজন হলো। গোকুলের মা বড় থালায় 1 থালা খাবার নিয়ে বাড়ি এলো। মায়ের ছেলে দুজনেই খুবই খুশি। আবার এসব খাবার, ফলমূল কখনো পাড়াগায় ওরা চোখেও দেখেনি। গোকুলের মা আরও 2-4 দিন ঠাকুরবাড়ির সন্ধ্যাবেলা কীর্তন শুনতে গেল। একদিন গিন্নিমা ওকে লক্ষ্য করলেন, নতুন মুখ, একে আগেতে কখনো দেখিনি ঠাকুরবাড়িতে। কাছে ডেকে বললেন, তোমার বাড়ি কোথায় গো? এসো এসো, তোমার সাথে আলাপ করি। গোকুলের মা সংভ্রমে সংকোচে একেবারে জড়সড় হয়ে গেল। মুখ দিয়ে ভালো কথা বেরোয় না। এত বড় বাড়ির কর্ত্রী নিজে যেচে এসে তার সঙ্গে আলাপ করতে চাইছেন। ও সব পরিচয়ও দিল। দেশে দুঃখ কষ্ট পড়ে এখানে এসেছেন, কাছেই খোলার বাড়িতে থাকেন। ছেলেটি চাকরি বাকরির চেষ্টা করছে। কেই বা চাকরি দেবে, এখানে কেউ কাউকে চেনে না। গিন্নিমা ওর সঙ্গে অনেক কথাবার্তা কইলেন। লোকটি বড় ভালো। বললেন, আমাদের ঠাকুর বাড়িতে রাত্রির ভোগ ব্রাহ্মণ বাড়ির দেওয়ার নিয়ম আছে। তুমি বাছা রোজ এসে আরতির পরে ভোগ নিয়ে যাও। আমার বলা রইল। কত অনাহুতরা লোক এসে খেয়ে যায়, আর তুমি তোমার ছেলে খেলে আমি খুশিই হব। সেদিন থেকে গোকুলের মায়ের কপালে যা যা ঘুরতে থাকলো, সে তার স্বপ্নেও ভাবেনি, কোনোদিন তা কল্পনাও করতে পারেনি। মস্ত বড় 1 থালা ভর্তি লুচি, তরকারি, মিষ্টি, ফলমূল। গোকুলের মায়ের বাড়ি নিয়ে যাওয়ার কষ্ট, কে কত খায়। বঙ্কু নাপিত পর্যন্ত লুচি খেয়ে খেয়ে আর পারে না। রোজ রাত্রে লুচি, রোজ রাত্রে 1 রাস ফলমূল, বাদাম, পেস্তা, ছানা, মিষ্টি। বড়লোকের প্রতিষ্ঠিত বিগ্রহের নৈশভোজে যা যা উপকরণ, সকল এখন ওদের বাড়িতে। মাঘ মাসের দিকে ঠাকুর বাড়ির পুরাতন টহলদার মারা গেল। গিন্নিমা গোকুলের মাকে সে কাজে নিযুক্ত করলেন। মাইনে পাবে 7 টাকা, দুবেলা ভোগের প্রসাদ পাবে। সকালের ভোগটা খুব জমকালো, উপকরণও বেশি, কিন্তু 4 জন ব্রাহ্মণের মধ্যে যে ভোগটা বিলি করে দেওয়ার প্রথা, তা অনেক দিন থেকেই প্রচলিত। গোকুলের মায়ের
সুপারিশে গোকুল সেই 4 জন নিমন্ত্রিত ব্রাহ্মণদের মধ্যে অন্যতম হয়ে দাঁড়ালো। এছাড়া পুজো পার্বণে বড় বড় উৎসবে উপলক্ষে কাপড় চোপড়ও পাওয়া যায়। ভোজন দক্ষিণা প্রণামী থেকে উঠে গিন্নিমা গোকুলের মাকে বড় অনুকম্পার চোখে দেখতে আরম্ভ করেছেন। এতে অন্যান্য ঝিচাকরদেরও চোখ টাটাতে লাগলো। একদিন গিন্নিমা বললেন, হ্যাঁ বাছা, তোমার ছেলে লেখাপড়া কতদূর জানে? গোকুলের মা ভালো জবাব দিতে পারলে না। বললে, লেখাপড়া সম্বন্ধে তার খুব স্পষ্ট একটা ধারণা নেই। গিন্নিমা বললেন, ওকে নিচে ম্যানেজারের কাছে একদিন দেখা করতে বলো। যদি মুহুরির কাজ টাজ করতে পারে তবে আমার ছেলেটাকে বলে দেবো এখন। গিন্নিমার সুপারিশে গোকুল 15 টাকার মাইনের একটা চাকরি পেয়ে গেল। ওর বাংলা হাতের লেখাও খুব ভালো। গ্রামে ওর হাতের লেখার খ্যাতি ছিল। গোকুলের ইচ্ছায় খোলা বাড়িটা বদলায়, কিন্তু মা ও এতে আপত্তি করে বলল, বাবা, এই খোলার বাড়ি হলো লক্ষ্মী, এ ছেড়ে কোথাও যাব না। এ থেকে আরও উন্নতি হবে, দেখিস তুই। হলোও তাই। গোকুলের পরের বৎসরই বীর সরকারের পদে উন্নতি হলো। এ কাজই উপরি রোজগার, খুব দেনাদার কিছু কিছু ঘুষ দিয়ে নিজেদের বিলের ওয়াদা দেরিতে ফেরাতো। গোকুল মাসে ইচ্ছা করলেই 50 টাকা অনায়াসে রোজগার করতে পারত, কিন্তু ও স্টেটের মুখের দিকে চেয়ে কোনো দিন কোথাও ঘুষ দিত না। ফলে ওর আমলে টাকাও বেশি আদায় হতে লাগলো। ম্যানেজারের নজর পড়ল ওর দিকে। সংসার সেরেস্তার নায়েব পদ খালি হলো ইতিমধ্যে। বুড়ো নায়েব নালু মুখুজ্জের চোখের অসুখ হবার দরুন সে পেনশনের দরখাস্ত করলে এই পদে মাসে 100-150 টাকা কমিশন পাওয়া যায়। বিভিন্ন মুদি খাবারওয়ালা দোকানদারের কাছেই ন্যায্যভাবেই এটা পাওয়া যেত। এতে স্টেটের কোনো অনিষ্ট নেই। এ কাজে একজন বিশ্বস্ত লোকেরই দরকার বটে। ম্যানেজার একদিন ওকে ডেকে বললেন, গোকুল, সংসার সেরেস্তার নায়েবের কাজের জন্য তুমি দরখাস্ত করেছো? ও বললে, আগে হ্যাঁ বাবু। ও দিয়েছিল কপাল ঠুকে একখানা দরখাস্ত করে। সেরেস্তার অনেকেই তো করেছে। ম্যানেজার বললেন, তুমি কি পারবে? বড্ড হুঁশিয়ারি আর খাটুনির কাজ। গোকুল সাহস করে বললে, খাটুনির ভয় করি নে হুজুর, আর হুঁশিয়ারির কথা যদি বলছেন, আপনি তো বিল আদায়ের কাজেও আমাকে দেখেছেন। আচ্ছা, তুমি 500 টাকার একটা হ্যান্ডনোট লিখে দাও তো স্টেটের নামে। ও কাজে 500 টাকা ডিপোজিট দিতে হবে তোমায়। তোমার মাইনে থেকে আমরা মাসে মাসে 10 টাকা করে কেটে নেব হ্যান্ডনোটের দেনার দরুন। তোমাকে আমি পোস্ট দিলাম, মন দিয়ে কাজ করো। গোকুলের চোখ ঝাপসা দেখলে। ব্যাপার কি, সে স্বপ্ন দেখছে না তো? 25 টাকা মাইনের বিল সরকারি থেকে সে 60 টাকা মাইনের সংসার সেরেস্তার নায়েবের পর ঠেলে উঠলেই 1 বছরের মধ্যে। যে পদের উপরি কমিশনের আয় গড় মাসে 150 টাকার কম নয়। কিন্তু সত্যি তার পরদিন তাকে ডেকে ম্যানেজার একখানা 500 টাকার হ্যান্ডনোট লিখিয়ে নিয়ে গিয়ে ওকে সংসার সেরেস্তার গদিতে বসতে আদেশ দিলেন। সেদিন গোকুলের মা আবার ঘটা করে সত্যনারায়ণ সিন্নি দিয়ে পাড়ার লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ালেন। লোকজনের ভিড় কমে গেলে একজন রমানাথ মণ্ডলের গড়ির বাড়ুজ্যের বাড়ির বড় বউ গোকুলের মাকে একপাশে ডেকে বললেন, মা, তোমাকে একটা অনুরোধ রাখতে হবে। আমার মেয়ে রমাকে তো তুমি দেখেছো, তুমি মিত্তির বাড়ির ঠাকুর ঘরে, তাকেও তোমাকে নিতে হবে। গোকুলের মা ভাবলে সে হয়তো ভুল শুনছে। বাড়ুজ্যেদের অবস্থাটা তো বেশ ভালোই, মেয়েটিও দিব্যি সুন্দরী। কিছুদিন আগেও সে স্কুলে বাসে উঠে তাকে স্কুল যেতে দেখেছেন, দিব্যি পুতুলটির মতন সেজেগুজে। আজ বাড়ুজ্যে গিন্নি আপনা থেকেই প্রস্তাব নিয়ে এসেছেন তার সঙ্গে গোকুলের বিয়ের। সেই মোমের পুতুলের মতো সুশ্রী মেয়েটিকে পুত্রবধূ করবার স্বপ্ন দেখতেও তার যেন সাহস হয় না। বাড়ুজ্যে গিন্নি খুব হাঁটাহাঁটি আরম্ভ করলেন। একদিন সামাজিকভাবে মেয়ে দেখাও হলো। মেয়েকে পছন্দ না করবার কোনো কারণ থাকতেই পারে না। বিয়ের প্রায় সব ঠিকঠাক। বাড়ুজ্যে বাড়ি থেকে মেয়েদের দল সবাই মিলে পাত্র দেখতে এলো। পাত্র গোকুলের বিয়ের ব্যাপারে মুখে কিছু না বললেও মনে মনে বেশ খুশিই ছিল। মেয়েটি সত্যি খুব সুশ্রী, তার উপরে ভালো অবস্থাপন্ন, স্কুলের পড়া মেয়ে, পাড়াগাঁয়ে গরিব ঘরে গোকুলের পক্ষে তার স্বপ্নের অতীত ওখানে বিয়ে হওয়া।
গোকুল মাকে বললে, ঠিকুজিখানা তো মা এখানে নেই। বাড়ির বড় কাঁঠাল কাঠের সিন্দুকটাতে জমি জমা কাগজপত্রের সঙ্গে একসঙ্গে বান্ডিলে বাঁধা আছে। আমি সেটা সেই শনিবারে গিয়ে রবিবারে নিয়ে আসি। অনেক দিন দেশেও যাওয়া হয়নি, অমন বাড়িঘরও দেখে আসা হবে এখন। শনিবার দুটোয় অফিস ছুটি হতেই গোকুল শিয়ালদহ স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি রওনা হলো। আজ এসেছে 3 বছর পর দেশ থেকে। এর মধ্যে আর যাওয়ার অবকাশ হয়নি। সন্ধ্যার কিছু আগেই নিজের গায়ে ঢুকতেই হাটতলার চারিদিক থেকে লোকে ওকে ছেঁকে ধরল। আজ শনিবার, গ্রামে হাট, সব লোকজন একসঙ্গে জড়ো হয়েছে এখানে। শেষে হাটের জিনিসপত্র সস্তা হয়ে বলে অনেকেই বেলা শেষে করে হাটে আসে। আরে গোকুল না, বেঁচে আছিস? আমরা তো ভাবলাম এতদিন কোথায় ছিলে গোকুল বাবাজি, তোমার মা কোথায়? এই যে গোকুলদা, কোত্থেকে একদিন পরে, সব ভালো তো? নানা অধীর ভরা আগ্রহ ভরা প্রশ্নোত্তরে আদান প্রদান হলো। গোকুলের বেশভূষা দেখে সবাই বুঝলো ওর নিশ্চয়ই ভালো চাকরি হয়েছে কলকাতায়। সবাই এই 3 বছরের ইতিহাস শোনার জন্য ব্যস্ত হয়ে উঠল। গোকুল তাদের হাত এড়িয়ে পৈতৃক বাড়ির চাবি খুলল। ঘরদোর সব বিশ্রী অপরিষ্কার হয়ে আছে। উঠোনে সব বন জঙ্গল গজিয়েছে। জানলা দরজায় উই ধরেছে। কড়িকাঠের বাদুর চামচিকের বাসা হয়েছে। পাশের বাড়ির ছোট ছেলেকে ডেকে এক হ্যারিকেন লণ্ঠন চেয়ে আনলে। তক্তপোষের একরাশে চামচিকেদের নাদি সরিয়ে সেখানে সুটকেসটা নামিয়ে রাখলে। একটু পরে তিনকুনো মুখুজ্জের ছেলে প্রমোদ তাকে ডাকতে এলো। প্রমোদের বাড়ি যেতে গোকুলের যথেষ্ট সংকোচ বোধ হচ্ছিল। এরই বোন বীণার সঙ্গে গোকুলের একবার বিয়ের প্রস্তাব দিয়েছিল বছর 3 আগে। যে বছর ওরা কলকাতায় যায় সেই বছর। গোকুল বলেছিল চাকরি না পেয়ে সে বিয়ে করবে না। বীণার এখন বয়স 16-17, এখন তারও বিয়ে হয়নি। একথা গোকুল জানে। বীণাকে ছেলেবেলা সে সঙ্গে করে নিয়ে কত বেরিয়েছে, কত কুল পেরেছে, কত শাসন করেছে, পাঠশালায় পড়া বলে দিয়েছে। বাড়ি থেকে যাওয়ার আগে বীণা প্রায় ওদের বাড়িতে আসতো, ওর সঙ্গে গল্প করত। কেবল বিয়ের প্রস্তাবে পরে তাকে আর বেশি দেখা যেত না। এতদিন দেশে এসে বীণাদের বাড়ি যাওয়াটা একটা কর্তব্য বটে। বীণার সঙ্গে দেখা করে আসা উচিত। কিন্তু বীণার মা পুরনো প্রস্তাবটি আবার না পারেন। এখন তো চাকরি করছে, এখন আর ওজোর থাকবার কথা নয়। অথচ বীণাকে বিয়ে করবার ইচ্ছাও তার নেই। পাড়াগে মেয়ে, না জানে লেখাপড়া, না জানে গান, না জানে ভালো করে কথা কইতে, অবস্থাও খারাপ ওর বাপের। রমাকে দেখবার পর ওর মনে হয়েছে এমন ধরনের মেয়েকে জীবনসঙ্গিনী রূপে লাভ করা একটা সৌভাগ্য। দেখবার মতন মেয়ে বটে। তার মায়েরও আন্তরিক ইচ্ছে তার বিয়ে হয় সেই রমারই সাথে। প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন, গোকুল তখন মায়ের কথাটাই বড় করে বললেন, তার কোনো হাত নেই। আচ্ছা, কলকাতায় গিয়ে মাকে গিয়ে জানাবে, পরে কি না হয় পত্রে লিখে দেবে। বীণা বোধহয় জানলা ধরে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল। ওর কথা শেষ হতেই চলে গেল। কেউ টের পায়নি কখন যে এসেছিল পাশের ঘরে, কিন্তু গোকুলের চোখ এড়ালো না। তারপর যখনই ওদের বাড়ি থেকে বের হয়ে আসে, তখনই বীণার সঙ্গে আবার দেখা হলো বাড়ির বাইরে গোয়ালের দরজায়। গরুর দড়ি হাতে বীণা ওদের ছোট্ট বাছুরটা পেয়ারা গাছের গুঁড়িতে বাঁধছে। পরনে আধময়লা শাড়ি, গাছাকত কাঁচা চুড়ি। শ্যামবর্ণ মেয়ে, দেখতে এমন কিছু নয় ওকে। বীণা লজ্জায় চোখ তুলে ভালো করে চাইতে পারল না, কারণ তার আগেই বীণা শুনেছে মায়ের মুখের বিয়ার প্রস্তাবটা। গোকুল দেখল যখন দেখা পড়ল, তখন একটা কথা না বলাটাও ভালো দেখাবে না। বলল, বীণা, ভালো আছিস? ওহ, বেশ লম্বা হয়ে পড়েছিস তো। বীণা সলজ্জ মুখে বলল, ভালো আছি। তুমি ভালো আছো গোকুলদা? হ্যাঁ, মন্দ নয়। জ্যাঠাইমার শরীর ভালো আছে? মায়ের শরীর মন্দ না, তবে সে বাতের ব্যথাটা মাঝে মাঝে। বীণা আর কিছু বলল না, না বলেই গোয়ালে ঢুকে গেল। বিকেলের ট্রেনে গোকুল কলকাতায় রওনা দিল। চমৎকার ছায়াচ্ছন্ন বিকালটা। গাড়ির জানলার ধারে বসে বসে বাইরের দিকে চেয়ে কেবল বীণারই কথা ওর মনে আসছে। আজ বীণার সেই সকালের দিন মূর্তি চেহারা,
পরনে আধময়লা শাড়ি, হাতে গাছা কত কাঁচের চুড়ি। আরও দেখে আশ্চর্য হলো, ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে, কার ঘরে পড়বে অজপাড়াগায়। এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত রাখতেই জীবনটা কেটে যাবে। যখন বাপের পয়সার জোর নেই, জীবনে কিছুই দেখবে না, শুনবেও না। তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়া যায়, থিয়েটার বায়োস্কোপ, লোকজন, মাঝে মাঝে দোতলায় বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর, যা কখনো বিনা দেখেনি, কি খুশি না হবে বিনা। জীবনে কখনো ওর এরকম সময় হবে না। রমা কলকাতার মেয়ে, কত দেখেছে শুনেছে, তাকে আর নতুন করে কি দেখাবে ও? কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস, আর তার থেকে প্রেরণা পাওয়া সম্পূর্ণ আলাদা। বিশেষত স্বার্থপর যৌবন চায় যার নাগালের বাইরে, তাকে হাতে আঁকড়ে ধরতে। তার রূপ চায়, উন্নতি চায়, ছোট চায় বড়কে আয়ত্ত করে করার আত্মপ্রসাদ। গোকুল বিনার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে একটা সিগারেট ধরালো। নমস্কার। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। একটা আত্মবেদনামূলক গল্প। ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন। নমস্কার।